রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, তার 20 দিন পরে তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাঠে নামলেন। আর মাঠে নেমেই যেটা হলো যে একটা ধুন্ধুমার পরিস্থিতি, মার খেলেন কাদের কাছে না, সাধারণ মানুষ যারা কিনা মানে দীর্ঘদিন ধরে অত্যাচারিত নিপীড়িত, মানে নানান ভাবে তাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কোনোদিন অ্যাড্রেস হয়নি, হুমকির রাজনীতি, এই সমস্ত কিছুর মাঝখানে তারা প্রত্যেকেই প্রচন্ডভাবে সমস্যার মধ্যে ছিলেন এতকাল ধরে। সেই সমস্যা থেকে তারা বেরিয়ে এসেছেন এবারে নির্বাচনে। এবার বিজেপি গোটা রাজ্যের দখল নিয়েছে এবং সেই দখলটা হ্যাভক ভাবে নিয়েছে তৃণমূল কংগ্রেস, ধরাশায়ী। সেই জায়গায় দাঁড়িয়ে যিনি যুবরাজ বলে পরিচিত বা যাকে সেই যুবরাজের তকমা দিয়ে এতদিন ধরে মানে বাজার গরম করা হতো, সেই যুবরাজ আজ ভূপতিত কার্যত, অর্থাৎ তিনি মার খেয়ে ফিরলেন। ফিরে যদিও হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রথম হাসপাতাল থেকে তাকে বলা হয়েছিল যে তিনি নাকি তার তেমন কোনো সমস্যা নেই বলে তিনি বাড়িতে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই যুবরাজের যিনি পিসি তিনি হাসপাতালে গিয়ে বললেন যে না, এটা এখানে ঠিক কাজ হচ্ছে না, এখানে তেমন ভাবে ট্রিটমেন্ট হচ্ছে না, তাই ভাইপোকে অন্য জায়গায় অন্য হাসপাতালে ভর্তি করতে হবে। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি অন্য হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে কার্যত জোর করেই ভর্তি করানো হলো তাকে। আমরা কিছুক্ষণ আগে সেই হাসপাতালের একটা প্রেসক্রিপশন পেয়েছি, যদিও আমরা সরাসরি সেই প্রেসক্রিপশনটাকে তার সত্যতা যাচাই করিনি, কিন্তু হাসপাতালের সূত্রে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে তাতে ওনাকে আপাতত মানে 1040 খেয়ে রেস্ট নেওয়ার নিদান দেওয়া হয়েছে এবং সেটা হাসপাতালেই হয়তো হবে। দলের এক মুখপাত্র তিনি জানিয়েছেন যে তার নাকি বেশ কিছু টেস্ট হবে 2-1 দিনের মধ্যেই, সেই জন্য হাসপাতালের ট্রমা কেয়ারে তাকে ভর্তি করানো হয়েছে। যাই হোক, সেগুলো পরের বিষয় যে তিনি তার কি হবে, কি পর্যায়ে তিনি আছেন, কতটা তিনি অসুস্থ বা কতটা তার ট্রমা হয়েছে এই ঘটনার পরে, সেই বিষয়গুলো বিতর্কিত নানান প্রসঙ্গ আসতেই পারে বা থাকতেই পারে। কিন্তু প্রসঙ্গ যেটা মূলত সেটা হলো গিয়ে কেন মার খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত তো মানে ভোটের আগে অনেক কথা বলেছেন তিনি, বিভিন্ন জায়গায় ডিজে বাজানোর নিদান দিয়েছেন, কোথাও কোথাও মানে দিল্লির থেকে কে কাকে এসে বাঁচাবে সেই সমস্ত নিদানও দিয়েছিলেন। 4 তারিখের পরে নাকি তিনি সবাইকে একেবারে গুনে গুনে দেখে নেবেন, এরকম নানান সময় বলে বেরিয়েছেন প্রচারে। আলটিমেটলি যারা রাজ্যের যে মানুষ, রাজ্যের যে ভোটার, তারা তৃণমূলকে দেখে নিয়েছে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে তারা মানে চোখ কান খুলেই দেখে নিয়েছে তৃণমূলকে, এবং যার ফলস্বরূপ তৃণমূল একেবারেই মানে সিংহাসন থেকে এসে পৌঁছেছে হলো গিয়ে ওই চায়ের দোকানের বেঞ্চে। তো এবার প্রসঙ্গ হলো যে আবারও ঘুরে ফিরে মার কেন খেলেন অভিষেক, আসবো সে প্রসঙ্গে, সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয় নিয়ে কিছুটা আলোকপাত করব। তাই এজ ডিজিটাল চ্যানেলে আপনারা সকলেই জানেন যে আমরা এই রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আমরা মূলত কথা বলি, জিও পলিটিক্স নিয়ে কথা বলি। আজ রাজ্য রাজনীতি নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অনিরুদ্ধ। আজ যে ঘটনাটা অর্থাৎ 30শে মে যে ঘটনা নিয়ে আমরা সারাদিন ধরে কার্যত টিভির পর্দা থেকে গোটা রাজ্য জুড়ে এমনকি দিল্লি পর্যন্ত ধুন্ধুমার পরিস্থিতি, কেন না তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং পিসির যুবরাজ তিনি সোনারপুরে গিয়েছিলেন দলীয় কর্মীর বাড়িতে, কারণ সেখানে একটা মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং সেই মৃত্যুর ঘটনায় তাদেরকে সান্ত্বনা দিতে সেখানে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানে কর্মসূচি আজকে ছিল, সেই কর্মসূচি আগের থেকেই পুলিশ প্রশাসনকে জানানো ছিল। সেখানে
পুঙ্খানুপুঙ্খ তার তথ্য পুলিশ প্রশাসনের কাছে দেওয়া ছিল যে কোথায় এক্স্যাক্টলি তিনি যাবেন, কার সঙ্গে দেখা করবেন, কি কি তার কর্মসূচি রয়েছে, সেটা সবটাই জানানো ছিল। একজন সাংসদ হিসেবে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন সাংসদ। তিনি যখন বাইপাস ধরে কামালগাজী মোড় থেকে সোনারপুরের দিকে টার্ন নিচ্ছেন, কিছুটা হিট তখন থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, কারণ সেখান থেকে মানুষ তাকে বিক্ষোভ দেখানো শুরু করে। আরো যত গাড়ি এগিয়েছে বিক্ষোভের ধার তত বেড়েছে, বিক্ষোভের আঁচ বেড়েছে, এবং ঠিক যেখানে গিয়ে তিনি পৌঁছেছেন এবং যে বাড়িতে তিনি যাবেন বলে ঠিক করেছেন তার কাছাকাছি পৌঁছতেই সেই আঁচ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে তিনি গাড়ির থেকে নেমে যে মোটরসাইকেলটিতে করে সেখানে যাচ্ছিলেন, আমরা যেমনটা ভিডিওতে দেখেছি, সেই মোটরসাইকেল আটকে সেখানকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়, তাকে তাকে কালো পতাকা দেখানো হয়, তাকে চোর স্লোগান দেওয়া হয়, বারবার তাকে চোর চোর বলে মানে বলা হয়। তো তারপরে ক্রমশ সেই পরিস্থিতি আরো জটিল হতে থাকে, তাকে ঘুষি, চর চাপড় এগুলো প্রত্যেকটাই মারা হয়, এবং সব থেকে বড় কথা হলো গিয়ে তাকে উদ্দেশ্য করে পচা ডিম, নর্দমার কাদা, জুতো সবটাই তাকে ছোড়া হয়। এবং সব থেকে বড় বিষয় যে এই সমস্ত কিছু যে তাকে যে ছোড়া হয়, তাকে উদ্দেশ্য করে মারধর করা হয়, সেখানে কিন্তু মানে নির্দিষ্ট সংখ্যক বা স্পেসিফিক ভাবে পুলিশ প্রশাসনের তেমন লোকজনকে দেখা যায়নি, ফলে একটা নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়। পরবর্তীতে তাকে বাঁচানোর জন্য মাথায় একটি হেলমেট পরিয়ে দেওয়া হয়, সেই হেলমেটটি পরে তিনি কোনো রকমে সেই ডিমের ঘা, জুতোর ঘা সবকিছু খেয়ে গিয়ে পৌঁছানো হলো গিয়ে সেই তৃণমূল কর্মীর বাড়িতে, যেখানে মানে তার উদ্দেশ্য ছিল সেখানে যাওয়ার। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনকে জানানো হয় দলের তরফ থেকে, তিনি নিজেও জানান, মিডিয়ার সঙ্গে কথা বলেন, এবং আলটিমেটলি পুলিশ এবং আধা সেনা সেখানে পৌঁছে তাকে কার্যত এসকর্ট করে সেখান থেকে বার করিয়ে নিয়ে আসেন। পরবর্তী সময় আমরা দেখেছি যে তিনি প্রথমে কলকাতার বাইপাসের ধারে যে অ্যাপোলো হাসপাতাল সেখানে তিনি ভর্তি হয়েছিলেন, সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসার পরে বলে দেওয়া হয় যে তিনি বাড়িতে কয়েকদিন রেস্ট নিলে পরেই ঠিক হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে তার এই কথা শোনার পরে তার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা বোধহয় প্রপারলি হচ্ছে না, এবং সেই হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারের এবং পুলিশের অঙ্গুলি হিলনে অভিষেকের ট্রিটমেন্ট না করে তাকে রিলিজ করে দিয়েছেন। তাই তিনি ঠিক করেন যে অপর একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হবে এবং সেখানে তার যাতে ট্রিটমেন্টটা প্রপারলি হয়, কারণ হাসপাতালে ভর্তি রেখে তার ট্রিটমেন্ট করতে হবে এমনটাই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কিছু নেতৃত্ব। এবার আসা যাক আসল প্রসঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই তো না গেল গোটা দিনের নাটক, কি হয়েছে না হয়েছে সেই সব নিয়ে কথা। বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে ওখানে যে ঘটনাটি ঘটেছে সেটা সম্পূর্ণভাবে সেখানকার সাধারণ মানুষের জনরোষ, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি করেছে যে গোটা বিষয়টাই ঘটেছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস জোর করেই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এই হামলাটা চালিয়েছে, তাকে আরো বেশি কিছু ক্ষতি করার চেষ্টা করার জন্য এই হামলাটা চালানো হয়। কিন্তু সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি হয়, একজন সিটিং এমপি তার উপরে এরকম ভাবে হামলা সাপোর্ট করার মতন বিষয় নয়। কিন্তু তার পাশাপাশি জনরোষটাও তো একটা বড় কথা, যে কেন এই ঘটনাটা হয়েছে। সবটাই কি রাজনৈতিক, সবটাই কি রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ আছে, নাকি সাধারণ মানুষেরও কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে এই প্রাক্তন দলটির বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি ক্ষোভ বিক্ষোভ নেই? নানান জায়গায় নানান সময় এই ধরনের বিতর্কিত মন্তব্য, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ডিজে বাজানোর নিদান দিয়েছেন, কোথাও কোথাও তিনি বিভিন্ন ধরনের হুমকিমূলক প্রচার করেছেন ভোটের আগে, বিভিন্ন মঞ্চের থেকে তার সেই হুমকি, তার সেই দাদাগিরি মার্কা যে প্রচার, সেগুলো কি আমরা দেখিনি? আমরা তো দেখেছি। উস্কানিমূলক মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন।
রাজনৈতিক মঞ্চের থেকে, ভোটের মঞ্চের থেকে, ক্যাম্পেইন করতে গিয়ে সেখান থেকে করেছেন। এর পাশাপাশি যেটা সব থেকে বড় বিষয়, দুর্নীতি এবং মানুষের উপরে নানানভাবে অত্যাচার, একনায়কতন্ত্র, এই সমস্ত কিছু আমরা দেখেছি রাজ্যে ঘটতে দিনের পর দিন। কোথাও কোনো মানুষ গিয়ে কোনো বিচার পাওয়ার আশায় গিয়ে কোনো বিষয়ে তাদের সমস্যার কথা জানাতে গিয়ে সেখান থেকে মুখ ঝামটা খেয়ে এসেছেন। কখনো তোলাবাজির অভিযোগ, কখনো এই চুরি সেই চুরি, বাড়ি বানাতে পারছেন না, দখল এখানে দখল সেখানে দখল, বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ থেকে শুরু করে সোনাপাপ্পু, কখনো আমাদের এই ফলতার ঘটনায় আমরা দেখেছি যে জাহাঙ্গীরের ঘটনা, এছাড়াও আরো একাধিক বিষয় রয়েছে, আরো একাধিক এরকম ধরনের নাম রয়েছে যে নামগুলো আমরা দিনের পর দিন শুনে এসেছি, যে নামগুলোর এক একটা এলাকাতে ত্রাস হয়ে উঠেছিল। এটা তো সকলেই তৃণমূলের মানে আশ্রিত গুন্ডা বাহিনী। কাদের হাত ধরে উঠেছে, কেন উঠেছে? একটা দল, একটা রাজনৈতিক দল যারা কিনা শাসনভার চালিয়েছে 15টা বছর ধরে, তারা তো মানুষের হয়ে কথা বলা, মানুষের কাজ করার জন্য তাদেরকে মানুষ ভোট দিয়েছিল, তাদেরকে বিশ্বাস করে মানুষ গণতান্ত্রিক ভাবে তাদেরকে নির্বাচনে জয়ী করে নিয়ে এসেছিল। তাহলে সেই মানুষগুলো আলটিমেটলি ভোটের পরে তারা অত্যাচারিত কেন হয়েছে? কেন তারা বিভিন্ন সময় হুমকির মুখে পড়েছে? কেন তাদেরকে বারবার বোঝানো হয়েছে তারা এতটাই নগণ্য, তারা এতটাই মানে যাচ্ছে তাই সমস্ত লোকজন আর কি, যে তাদেরকে সেরকম ভাবে ট্রিট করতে হয়? এটা কি কখনো কাম্য ছিল? আজ যখন তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে, আজ যখন তৃণমূল কংগ্রেসের অবস্থা এতটাই শোচনীয়, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ থাকতেই পারে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ যেন কোনোভাবেই আইন নিজেদের হাতে না তুলে নেন। আজকের যে ঘটনা হয়েছে, একজন সিটিং এমপি, তাকে কখনোই এরকম ভাবে মারধর করা যায় না। আমরা বলছি আপনাদেরকে যে মানে এই ব্যাপারটা আমরা কখনো সমর্থন করি না যে তার উপরে এরকম ভাবে অত্যাচার করা হবে, ফিজিক্যাল অত্যাচার করা হবে তার উপরে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া গেলে, যদি সে দোষী হয়, তিনি যদি দোষী হন, তাহলে তার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেওয়া যায়, আইনি ব্যবস্থা নিন, কোনো তাতে অসুবিধার কিছু নেই। আইন প্রপারলি নিজের পথে চলবে। একটা সময় যে পুলিশকে দলদাস বলে কার্যত সবাই দাগিয়ে দিচ্ছিল, এবং তাদেরকে এমন একটা নিজেদের চাকরি বাঁচাতে গিয়ে এমন একটা পর্যায়ে তাদেরকে নামতে হয়েছিল যেখানে তারা সেই শুধু থ্রেট কালচার, তারা নিজেরাও পুলিশ প্রশাসনও থ্রেট কালচারের সম্মুখীন ছিলেন, এবং তারাও সেই থ্রেট কালচারের ভয়ে অনেক সময় অনেক কাজ করতে বাধ্য হয়েছিলেন। আজকে যখন পুলিশ সেই সমস্ত থ্রেট কালচার থেকে ফ্রি হয়ে বাইরে এসেছেন, পুলিশের যারা কর্মীরা তারা অনেকটাই নিরপেক্ষভাবে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। আবার এই কথা বলতে গেলে অনেকে হয়তো আমাকে বিজেপি বলে দাগিয়ে দিতে পারেন যে আমি বিজেপির হয়ে হয়তো প্রচার করতে নেমেছি বা বিজেপির হয়ে প্রচার করছি। একেবারেই সেটা নয়। বর্তমান যে রাজ্য সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে রাজ্য সরকার গঠিত হয়েছে, সেই রাজ্য সরকারের ক্ষেত্রে যদি কোনো লুপহোলস থাকে, যদি সেই রাজ্য সরকারের যারা নির্বাচিত বিধায়করা বা পরবর্তী সময় মন্ত্রী মন্ডল গঠিত হলে পরে বিভিন্ন দপ্তর বন্টন হয়ে গেলে পরে সেখানে যদি কোনো দুর্নীতি, সেখানে যদি কোনো ধরনের কোনো মিসম্যানেজমেন্ট, সেখানে যদি মানুষের পরিষেবা না পায় সেই দপ্তরগুলোর থেকে, আমরা এই চ্যানেলের মাধ্যমে আবারও তাদের সেই সমস্ত কিছুর বিরুদ্ধেও সোচ্চার হব। কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলার জন্য আমরা বসে নেই। আমরা কখনো এই মানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস বলে আমাদের কাছে সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো গিয়ে, আমি পেশায় একজন সাংবাদিক, দীর্ঘ বছর ধরে আমি সাংবাদিকতা করি। আমাকে যখন শুরুতে যখন সাংবাদিকতা করতে নামি, আমাকে শেখানো হয়েছিল সরকারের লুপহোলস গুলোকে দেখলে পরে, বা যেখানে দুর্নীতি, যেখানে স্বজন পোষণ, যেখানে বিভিন্ন ধরনের মানুষের উপরে অত্যাচার হয়, সেখানেই সোচ্চার হতে, সেখানেই প্রশ্ন তুলতে, যেটা কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে। তাই আজকে প্রশ্ন তুলছি, যে ঘটনাটা আজকে হয়েছে সেই ঘটনাটা কি খুব অনভিপ্রেত? এই ঘটনাটা কি হওয়ার ছিল না? মানুষের কি দেওয়ালে পিঠ ঠেকে যায়নি? সবে তো মাত্র 20 দিন হয়েছে যখন কিনা নতুন সরকার গঠিত হয়েছে। সেই সরকার গঠন হওয়ার ফলে যেটা হয়েছে যে সেই সরকার গঠনের পরে 20 দিন ধরে তারা কিছু কিছু ভালো তাদের চিন্তাধারা বা তারা যে সুশাসন আনার একটা চেষ্টা করছে,
তেমন কিছু ইঙ্গিত তারা দেখিয়েছে। আগামী দিনে যদি সেই ইঙ্গিত তারা না দেখাতে পারে, তারা যদি সেই ইঙ্গিত অনুসারে বা তারা যেটা বলেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা যদি পূরণ না করতে পারে, আমরা প্রশ্ন করবো তাদেরকেও, কেন সেই কাজটা হচ্ছে না, কেন মানুষ সাধারণ পরিষেবাটা পাচ্ছে না। ঠিক আগের সরকারের ক্ষেত্রেও একই বিষয়, যে কাজগুলো তারা দিনের দিন করে এসেছিল, যেভাবে মানুষের উপরে অত্যাচার, যেভাবে মানুষের মানে ডেইলিকার নিডস গুলো, যেভাবে মানুষের বিভিন্ন বিষয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, শিক্ষা, স্বাস্থ্য, রেশনিং এর ব্যবস্থা, সমস্ত জায়গায় দুর্নীতি, সমস্ত জায়গায় একের পর এক মানে পরিকাঠামো ভেঙে পড়ার পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম। তার সঙ্গে ছিল থ্রেড কালচার, অমুক জায়গায় অমুক দাদা, তামুক জায়গায় তামুক দাদা, অমুক জায়গায় অমুকিয়ে, এখানে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, মানে এরা অত্যাচার করছে, তাদের কথা মেনে প্রত্যেকটা স্টেপ চলতে হবে, না হলে পরেই তাদেরকে ভয়ঙ্কর রকমের পরিস্থিতির শিকার হতে হচ্ছে। মহিলারা তারা সেফ ফিল করতেন না। প্রত্যেক সময় লক্ষ্মীর ভান্ডার হোক বা এই ধরনের সরকারি প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলতেন, কিন্তু তারপরেও জায়গা জায়গা আমরা দেখেছিলাম যে মহিলাদের উপরে বিভিন্ন ঘটনা ঘটেছিল, বিভিন্ন রকমের বিষয় হয়েছিল, এবং সেগুলোকে অত্যন্ত ছোট ঘটনা বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, এবং উল্টে সেই মহিলা বা সেই মেয়েদের উপরেই তার পুরো দায় চাপিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা আমরা দেখেছি, আমরা আরজি করের মতন ঘটনা দেখেছি, আমরা কসবা ল কলেজের ঘটনা দেখেছি, দুর্গাপুরের ঘটনা আমরা দেখেছি, একের পর এক পার্ক স্ট্রিটে সুজেট জর্ডনের আমরা ঘটনা দেখেছি। হ্যাঁ, এই সমস্ত কিছু মিলিয়ে এই প্রাক্তন যে সরকারটা, সেই সরকারের বিরুদ্ধে মানুষের একটা পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটা আজকে বেরিয়ে এসেছে। ওই সোনারপুর দিয়ে সবে শুরু হয়েছে বিষয়টা, বিভিন্ন জায়গায় এখনো যদি তারা প্রপারলি নিজেদের সেই ভুলগুলোকে স্বীকার না করে, যদি আমরা ইতিমধ্যেই জানি যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই নানান ভাবে সমস্যা তৈরি হয়েছে, তারা প্রচুর বিক্ষুব্ধ নেতা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা অভিষেক মডেলকে মানতে চাইছেন না। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অতিরিক্ত বেশি মানে তাকে গুরুত্ব দিয়ে সামনে আনার চেষ্টা করছেন, এই সমস্ত বিষয়গুলো একটা কর্পোরেট কালচার দলের মধ্যে তৈরি করে মানে সবসময় একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল। এই প্রতিটা জিনিস আমরা দেখেছিলাম, তাই সব মিলিয়ে এটা ছিল মানুষের পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। আগামী দিনগুলোতে যদি এই তৃণমূল কংগ্রেস, তার যারা এই বছর যারা নির্বাচিত হয়েছেন প্রতিনিধিরা, তারা যদি এখনো নমনীয় না হন, তারা যদি এখনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলোকে তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে যে আগামী দিনগুলোতে আপনাদের সঙ্গে মিলে আমরা হাতে হাত লাগিয়ে কাজ করব, আমরা যে কজন জিতেছি আমরা প্রত্যেকে কাজ করতে চাই, এবারে আপনাদের জন্য কাজ করব, এটা না বলেন, আগামী দিনগুলোতে আরো অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। বর্তমান যে সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারও কিন্তু এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলো পূরণের চেষ্টা করবেন প্রথম থেকেই, এমনটাই আমরা আশা করি। আপনাদের কি মত এই ভিডিওটা নিয়ে জানাবেন আমাদেরকে। জানান যে আপনাদের এলাকায় কতটুকুন কাজ হয়েছিল বিগত সরকারের হাত ধরে, বর্তমান সরকারই বা কতটা নিজেদের কাজের জন্য যে অঙ্গীকার বা যে প্রতিশ্রুতি দিয়েছে সেইটার কতটা তারা দেখাচ্ছে যে তারা সেই কাজটা করতে চায়। আমাদেরকে জানান কমেন্ট করে। সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো করুন। ভালো থাকুন।